ये आजादी झूठा है এই কথা ৭৫ বছর পরে যদি এখন বলা হয়, তাহলে আমাদের যে পূর্বপুরুষরা লড়াই করে গেছে স্বাধীনতা সংগ্রামের জন্য, তাহলে তাদের যে লড়াই এবং লড়াই করে যে পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স অন্তত ফিরিয়ে আনতে পেরেছিলেন, সেই লড়াইটাকে আমাদের ছোট করে দেখা হয়। এমন ধরনের স্বপ্ন দেখেছিলেন যেখানে কি ১৯ বছরের গরিব মেয়েকে গর্ভবতী হতে হয়, এমন নৃশংসতার সঙ্গে তার উপর অত্যাচার করা হয়, তার নিরুপায়ের হাত ভেঙে দেওয়া হয়, তার জিভ কেটে নেওয়া হয়। বিজয় মালিয়া ২০০৩ সালে তার ছেলে সিদ্ধার্থ মালিয়ার জন্মদিনে কিংফিশার এয়ারলাইন্স গিফট করেছিলেন তার ছেলে। আপনারা শুনলে অবাক হবেন, যে সময়তে বিজয় মালিয়া কিংফিশার এয়ারলাইন্স গিফট করছেন তার ছেলেকে, ঠিক সেই সময়তে বিজয় মালিয়া পার্লামেন্টের সিভিল এভিয়েশন কমিটির স্ট্যান্ডিং কমিটির মেম্বার। তার মানে কি, যিনি বিমান সংস্থার মালিক, তিনি ভারতবর্ষের বিমান সংস্থার কি নীতি হবে তিনি পার্লামেন্টে বসে ঠিক করছিলেন। এই ৭৫তম স্বাধীনতা দিবস আমাদের ভারতবর্ষে যখন পালন করা হচ্ছে, ৭৫ শব্দটার মধ্যে একটা অন্য তাৎপর্য লুকিয়ে রয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের বুকে যাদের বয়স ৭৫ হয়ে যায় তাদেরকে বলা হয় সাইলেন্ট জেনারেশন। সাইলেন্ট জেনারেশন মানে কি, মানে এনাদের কোনো মতামত নেওয়া হয়, এনাদেরকে সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টা এমন নয় যে তাদের বয়স ৭৫ হয়ে যায় তারা মতামত দেওয়ার মতো অবস্থায় থাকে না, বাট একটা ধরে নেওয়া হয় যে যেহেতু ৭৫ হয়ে গেছে তাই এনার কোনো গুরুত্ব নেই, ৭৫ হয়ে গেছে মানে এটা হচ্ছে সাইলেন্ট জেনারেশন। এদের আর কোনো কথাবার্তা থাকবে না, মতামত থাকবে না, শুধুমাত্র একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করবো, আর সেই সিদ্ধান্ত গ্রহণ করে আমরা তাদেরকে জানিয়ে দেবো। কেন এই কথা বলছি, তার কারণ এই মাসে, এই আগস্ট মাসে, এই স্বাধীনতার মাসে, যে মাসে, যে দিনে গোটা ভারতবর্ষ জুড়ে ৭৫তম স্বাধীনতা দিবস পালন হচ্ছে, এই মাসেই সংসদের অভ্যন্তরে মনসুন অধিবেশন বসেছিল। পার্লামেন্টের অভ্যন্তরে যে মনসুন দেশে, সেই মনসুন দেশে বসেছিল। এখন আপনারা সবাই দেখেছেন বাবেল অধিবেশনের প্রথম থেকে পার্লামেন্টের অভ্যন্তরে লোকসভা, রাজ্যসভা পর্যন্ত সরগরম ছিল। প্রতিটা দিনে পার্লামেন্ট বয়কট হয়ে গেছে, বিভিন্ন সময় বিরোধীরা বয়কট করে দিয়েছে, সংসদ মুলতুবি হয়ে গেছে। কিন্তু একদিন হঠাৎ করে সকালবেলায় দেখলাম ভারতবর্ষের উপরাষ্ট্রপতি এবং যিনি রাজ্যসভার চেয়ারপারসন রয়েছে তিনি হাউ হাউ করে কাঁদছেন এবং কাঁদতে কাঁদতে বলছেন সংসদের এমন করুণ অবস্থা, এর জন্য বিরোধীরা দায়ী এবং এর জন্য উনি নাকি সারা রাত ঘুমোতে পারেনি। এখন যে ৭৫ কথাটা বললাম, কিসের জন্য বললাম, যেদিন সকালবেলায় উপরাষ্ট্রপতি খুব কান্নাকাটি করে বোঝাতে চাইলেন যে ভারতবর্ষের বিরোধীরা এমন জায়গায় নিয়ে গেছে পার্লামেন্টে চলতে দিচ্ছে না, ঠিক তার ২ থেকে ৩ ঘন্টার মধ্যে পার্লামেন্টের অভ্যন্তরে মার্শাল নামিয়ে রাজ্যসভায় গায়ের জোরে ১৫ মিনিটের মধ্যে আমাদের দেশের যে বীমা ব্যবস্থা, সেই বীমা ব্যবস্থাকে কার্যত বেসরকারীকরণ করে দিয়েছে আমাদের সরকার। তাহলে ওইটা বলছিলাম ৭৫টা হচ্ছে একটা সাইলেন্ট জেনারেশন। আর আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের কেন্দ্রের সরকার যেভাবে চলতে চাইছে, যেভাবে চালাতে চাইছে, তার জন্য সাইলেন্ট জেনারেশন তৈরি করতে চাইছে ওটা বিরোধী রাজনীতিতে, অর্থাৎ দ্য ভয়েস অফ ডিসেন্ট, অর্থাৎ অপোজিশন ভয়েসকে আমি আর রাখবো না। আচ্ছা, এই মনোভাব নিয়ে কি ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছিল না? আমরা যদি একটু ফিরে তাকাই, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যখন আলোচনা হচ্ছে সেই সময় ডক্টর বি.আর. আম্বেদকর বলছেন, উই আর নট হেয়ার টু ইনস্টল the dictatorship, the perpetual dictatorship, we are had to install the political democracy. অর্থাৎ আমরা এখানে কোনো একনায়ক তন্ত্র ইনস্টল করতে আসেনি সংবিধানে, আমরা এখানে যে পলিটিক্যাল গণতন্ত্র, রাজনৈতিক যে গণতন্ত্রের অধিকার, সেই রাজনৈতিক গণতন্ত্রের অধিকার তুলে দেওয়ার জন্য, আর তার সাথে সাথে অর্থনৈতিক অধিকার। এখন আজকের দিনে দাঁড়িয়ে ৭৫ বছর পরে আজকে ভারতবর্ষের বুকে সংবিধানের উপরে যেভাবে আঘাত নেমে এসছে, দীপ্তিদা একটু আগে বলছিল বিধানসভায় শূন্যতে পরিণত হয়েছে। দীপ্তিদাকে বিভিন্ন সময় কথা শুনতে হয়, মিডিয়াতে বলছে আরে তুই তো শূন্য হয়ে গেছে। দীপ্তিদা ঘরের লড়াই হচ্ছে নোটার সাথে। এবং যারা এই কথাগুলো বলেন, আমরা জানি না তারা কিসের ভিত্তিতে কথাগুলো বলেন, তার কারণ এই যে নোটার যে শুরুয়াত হয়েছিল, নোটার শুরুয়াত হয়েছিল PUCL, একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন
অর্গানাইজেশন একটা রিট পিটিশন ফাইল করে সুপ্রিম কোর্টের মধ্যে যে ভোটার অধিকার মানুষকে দিতে হবে। সুপ্রিম কোর্ট যখন ভোটার অধিকার মানুষকে দিয়েছিলেন, যখন বলেছিলেন ইভিএমের মধ্যে নোটা লেখা থাকবে, তখন সুপ্রিম কোর্ট বলেছিলেন এই নোটা রাজনৈতিক দলগুলোকে বাধ্য করবে ভালো ভালো প্রার্থী খুঁজে আনবার জন্য। ভালো ভালো প্রার্থী দীপ্তিদা ধরাই যদি নোটার সাথে হয়, তাহলে সেটা দীপ্তিদা ধরার লজ্জা নয়, সেটা মানুষের এগিয়ে থাকা এবং গোটা সমাজের যে ভাবনা চিন্তা, রাজনৈতিক মূল্যবোধ যেভাবে করছে, এটা সেই ভাবনা চিন্তার লড়াই আর সেই ভাবনা চিন্তার লজ্জা। আমাদের লজ্জা। বামপন্থীরা শূন্য হয়ে গেছে এখন বলছেন, বামপন্থীরা পশ্চিমবঙ্গের বিধানসভায় শূন্য, লোকসভার শূন্য। মানুষ তার উপলব্ধির মধ্যে আস্তে আস্তে বুঝতে পারছেন যে বামপন্থীরা যদি শূন্য হয়ে যায়, আইনসভার বন্ধের বামপন্থীরা যদি শূন্য হয়ে যায়, তাহলে আখেরে তাদের ক্ষতি হয় সেরকম সাধারণ মানুষ। আপনাদেরকে একটা ছবি উদাহরণ দিচ্ছি। পার্লামেন্টের মধ্যে অনেক কমিটি থাকে, তার মধ্যে একটা বলা হয় স্ট্যান্ডিং কমিটি। যে স্ট্যান্ডিং কমিটিটাকে প্রচুর ক্ষমতা দেওয়া থাকে। সালটা 2003, সেই সময় দিল্লিতে এনডিএর সরকার চলছে। বিজয় মালিয়ার নাম আমরা কমিটি সবাই শুনেছি, শিল্পপতি, এখন পালিয়ে গেছে লন্ডনে। বিজয় মালিয়া সেই সময় তামিলনাড়ুর একটি কেন্দ্র থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়ে পার্লামেন্টে দখল করে যান। বিজয় মালিয়া 2003 সালে তার ছেলে সিদ্ধার্থ মালিয়ার জন্মদিনে কিংফিশার এয়ারলাইন গিফট করেছিলেন তার ছেলেকে। আপনারা শুনলে অবাক হবেন, যে সময়তে বিজয় মালিয়া কিংফিশার এয়ারলাইন গিফট করছেন তার ছেলেকে, ঠিক সেই সময়তে বিজয় মালিয়া পার্লামেন্টের সিভিল এভিয়েশন কমিটির স্ট্যান্ডিং কমিটির মেম্বার। তার মানে কি, যিনি বিমান সংস্থার মালিক, তিনি ভারতবর্ষের বিমান সংস্থার কি নীতি হবে তিনি পার্লামেন্টে বসে ঠিক করছিলেন। এটা হচ্ছে আজকের দিনে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের অবস্থা। গোটা ভারতবর্ষের মুখে বিড়ি ব্যারন যাকে বলা হয়, বিড়ি খান সবাই, বিড়ি ব্যারন যাকে বলা হয় শ্যামাচরণ গুপ্ত, যার হাতে ভারতবর্ষের বিড়ি সম্পর্কের প্রায় ৭৫% রয়েছে। শ্যামাচরণ গুপ্ত হচ্ছে রাজ্যসভার অভ্যন্তরের একজন সাংসদ। স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে উনি একটি প্রস্তাব দিয়েছিলেন যে সরকারকে প্রচার করতে হবে তামাকজাত দ্রব্য খেলে কোনো ক্যান্সার হয় না। মানে আপনি বুঝতে পারছেন, ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র, ভারতবর্ষের সংসদীয় অভ্যন্তরে তারা প্রবেশ করে বসছেন। দীপ্তিদা বলার সময় মিডিয়ার কথা বলছিল, আমাদের প্রতিদিনের অভিজ্ঞতার মধ্যে আমরা দেখি ওটা একটা 1 ঘন্টার মধ্যে আমরা বলবার সময় পাই 1 থেকে 1.5 মিনিট, আর বাকিরা চিল্লানোর সময় পাই 30 থেকে 45 মিনিট। এবং তারা যে বিষয় নিয়ে ডিবেট করে, আমরা বিভিন্ন সময় প্রশ্ন করি। গতকাল একটি মিডিয়া চ্যানেল হঠাৎ করে প্রশ্ন করে বলতো, আর সায়ন তাহলে কি সিবিআই ত্রিপুরা দুটো তৃণমূলের সাথে জোট করছে, ত্রিপুরায় কার সাথে তৃণমূলের, কোন তৃণমূলে কে, ত্রিপুরায় তৃণমূলকে জয়া দত্ত, দেবাংশু আর সুদীপ, ওদের সাথে জোট করবার জন্য ত্রিপুরায় দিতে হবে। অর্থাৎ মিডিয়ার বাইরে কেন এই কথাটা বলবো, একটাই কারণ, রাজ্যসভায় এমপি নিয়ে আলোচনা হচ্ছে। এসএল গ্রুপের চেয়ারম্যান কি নাম, সুভাষ চন্দ্র, যিনি আবার নির্বাচিত হয়ে চলে গেছেন রাজ্যসভার অভ্যন্তরে। জি নিউজটা খুলবেন, দেখবেন প্রোপাগান্ডা কাকে বলে। প্রতিদিন সন্ধ্যাবেলায় আমার আপনার সঙ্গে কি ধরনের খবর করা হচ্ছে। সুতরাং এই স্বাধীনতার 75 বছর পরে এসে একটা কথা শোনা যায়, ये आजादी झूठा है। এখানে একটা ব্যালেন্সের বিষয় আছে, ये आजादी झूठा है। এই কথা 75 বছর পরে এসে যদি এখন বলা হয়, তাহলে আমাদের যে পূর্বপুরুষরা লড়াই করে গেছেন স্বাধীনতা সংগ্রামের জন্য, তাহলে তাদের যে লড়াই এবং লড়াই করে যে পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স ফিরিয়ে আনতে পেরেছিলেন, সেই লড়াইটাকে আমাদের ছোট করে দেখা হয়। তাহলে আরেকটা প্রশ্ন, এই যে স্বাধীনতা, এই স্বাধীনতাটা কি পূর্ণ স্বাধীনতা? না, এই স্বাধীনতা পূর্ণ স্বাধীনতা নয়। তবে এই স্বাধীনতা মিথ্যা স্বাধীনতা, সেটাও ঠিক হবে না বলা। তার কারণ ভারতবর্ষের মানুষকে যতক্ষণ অব্দি আমরা অর্থনৈতিকভাবে স্বাধীনতা দিতে পারছি, দেশের প্রতিটা সাধারণ মানুষকে যতক্ষণ অব্দি আমরা ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট করে তুলতে পারছি, ততক্ষণ অব্দি দীপশিতা, সৃজন, প্রতিক্রিয়া ঘটে দাঁড়াবে। আর রাত্রিবেলায় এসে বালি চোরেরা এসে 500 টাকার নোট পকেটে খুঁজে দেবে, আর তার জন্য দীপশিতা ধরেরা ভেটে হারবে। তাই ভারতবর্ষের যুগের মানুষকে অর্থনৈতিক স্বাধীনতা দেওয়ার জন্য বামপন্থীদের লড়াই। 2004 থেকে 2009 সাল ইউপিএ সরকার চলেছিল। 100 দিনের কাজের দাবির যে আইন, সেই আইন আমরা কার্যকর করে নিয়ে এসেছিলাম। তাই এই সময়ের মধ্যে দাঁড়িয়ে আমাদের গুরুত্ব, আমাদের কাজ, আমাদের ওপর গোটা দেশের মানুষ তাকিয়ে আছে। এটা ঠিক, বাংলার রাজনীতিতে আমরা স্বাধীনতার পরে শূন্য হয়ে গেছি। আবার এটাও ঠিক, এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে সংবিধানের ওপর যে আক্রমণ চলছে, সেই আক্রমণকে যদি কেউ বাঁচাতে পারে, তা একমাত্র
পারবে লাল ঝান্ডা। আর কোন রাজনৈতিক দল ভারতবর্ষের সংবিধানকে এইভাবে বুকে আঁকড়ে ধরে বাঁচিয়ে রাখতে পারবে না। এত কথা বলেন, আমাদেরকে দেশপ্রেম শেখাতে আসেন। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম আর্টিকেল 21 নিয়ে যে কেস ফাইল হয়েছিল, সেই কেস করেছিলেন যিনি তার নামে গোপালন কমিউনিস্ট লিডার। স্বাধীনতার পরবর্তী সময় প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টে যাকে আটক করা হলো একে গোপালনকে চ্যালেঞ্জ করেছিলাম আমরা সুপ্রিম কোর্টের অভ্যন্তরে। ল্যান্ডমার্ক কেস একে গোপালন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, সেখানে আমরা বলেছিলাম যে প্রিভেন্টিভ ডিটেনশনে কাউকে আটক করে রেখে দেওয়া হচ্ছে। এই আটক করে রেখে দেওয়ার ফলে আমাদের যে ব্যক্তি স্বাধীনতা, কোথাও যাওয়ার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে হরণ করা হচ্ছে। সুপ্রিম কোর্ট সেই সময় মানতে চায়নি আমাদের কথা, অথচ আশ্চর্যের বিষয় তার থেকে কয়েক বছরের পরেই মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্ট মেনে নিয়েছিল যে হ্যাঁ, একে গোপালনের কেসে আমরা যে আর্গুমেন্ট করেছিলাম সংবিধানের জন্য, সেই আর্গুমেন্টই ঠিক আর্গুমেন্ট ছিল। ভারতবর্ষের সংবিধানকে কে বাঁচাবে? আমরা বাঁচাবো। আপনারা কি ভাবছেন বিজেপির লড়াই বাংলায় শুধুমাত্র ছিল ক্ষমতা দখল করবার জন্য? একদম নয়। দেখবেন 2024 সাল যত আসবেন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রধানমন্ত্রী হয়ে গেছেন একটা ভাব হবে। কেন হবে? বিজেপির খুব সুন্দর রাজনীতি এখানে খেলা হচ্ছে। অর্থাৎ বিজেপি বিরোধী যতগুলো দল আছে আর সেখানে যারা সফট আরএসএস এর প্রচার করে তাদেরকে হাইট দিয়ে আস্তে আস্তে উপরে তোলা হবে। আপনি ত্রিপুরায় একটা তৃণমূলের নেতা খুঁজে বার করতে পারবেন? খুঁজে বার করতে পারবেন না। যাকে দিয়ে বলবেন ভাই ত্রিপুরায় কি হচ্ছে, বলে দেবাংশু ভারতীয়। দেবাংশু আপনার জেলার ছেলে, দেবাংশু ত্রিপুরার ছেলে না। তাহলে ত্রিপুরায় তৃণমূলকে কেউ নয়, অথচ মিডিয়া বলছে ত্রিপুরায় তৃণমূল প্রায় দখল করে নিল। কেন বলছে? তার কারণ 2024 সাল অব্দি এই ভারতবর্ষের বুকে বিজেপি কার্যত সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচারকে ধরবে। তার মধ্যে কি রয়েছে? ধর্মনিরপেক্ষতা, তার মধ্যে কি রয়েছে? ফেডারেলিজম, তার মধ্যে কি রয়েছে? ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার। কে বাঁচাবে? বামপন্থীরা বাঁচাবে, আর কেউ বাঁচাতে পারবে না। এত কথা এরা বলছে, রাজ্যসভার অভ্যন্তরে মার্শাল নামিয়ে বিল পাস করালো। পশ্চিমকালে কখনো কোনোদিনও আমরা কোনোদিনও দেখিনি। মার্শালের কাজ কি? স্পিকারের দুধারে দাঁড়িয়ে থাকেন, মার্শালরা স্পিকারকে অ্যাসিস্ট করে। আমরা কি দেখলাম? মার্শালের সাহায্য নিয়ে 14-15 বিল পাস করে দেওয়া হচ্ছে। আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে, এই যে তোমরা কথায় কথায় বলো বিজেপি সব কিছু বেঁচে দিচ্ছে, যে বিজেপির লাভ কি হয়? 2019-20 সালে ইলেকশন বন্ডের মাধ্যমে, ইলেকট্রাল বন্ডের মাধ্যমে 2,500 কোটি টাকা বিজেপি শুধুমাত্র কালেক্ট করেছে গোটা ভারতবর্ষ থেকে। এই টাকা কোথা থেকে এসে? টাকা এসে কর্পোরেট ফান্ডিং থেকে। সুতরাং যে কথা বলে আমি আমার কথা শেষ করবো, দেখুন আজকের দিনে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল যখন দেশপ্রেমকে নিজের প্যাশন বানাতে চাইছে, যখন মেকি দেশপ্রেম দেখাতে চাইছে, আর যখন আমাদেরকে এসে বলছে যে তোমরা আসলে চীনের দালাল, তোমাদের সাথে ভারতবর্ষের স্বাধীনতার কোনো সম্পর্ক নেই, তখন বড় বড় করে লিখে দিয়ে আর তার কানের ধারে বলতে হয় আমরা কোনো মাফিয়াদের পার্টি করি না, মুশরিকার পার্টি করি না, আমরা পার্টি করি। আমরা এমন একটা পার্টি করি, আন্দামান সেলুলার জেলে যাতে সেন্ট্রাল কমিটির অফিস তৈরি হয়েছিল, আন্দামান সেলুলার জেলে যদি কেউ দেখতে চান, দেখতে পাবেন একের পর এক কমিউনিস্ট লিডারদের নাম, যারা কোটা জীবন নিয়ে গিয়েছিলেন স্বাধীনতার জন্য। আর এই কালাপানি পেরিয়ে আবার যখন ভারতবর্ষের মাটিতে ফিরে এসেছিলেন, কোন রাজনৈতিক দলে যাননি। রাজনীতি করেছেন সমাজকে নিয়ে যেতে দেবে, তাই আমরা দেশ এই সংবিধান বাঁচানোর যে লড়াই, আর তার সাথে সাথে গোটা ভারতবর্ষকে ভারতবর্ষের যে লড়াই, সংসদীয় সংবিধানের যে লড়াই, সেই লড়াই নিয়ে বাঁচাতে হবে। বীর স্বাধীনতা দেশ সবাইকে আমরা অর্জন করেছি। সেই সময়কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা so-called midnight hour when the world sleeps, India will elect with life and freedom. গোটা ভারতবর্ষ, গোটা বিশ্বকে পর্যটন করে এত বড় সংসদীয় রাজনীতি, এত ভাষা, এত বৈচিত্র্য। আপনি যদি কন্যাকুমারী থেকে কাশ্মীর যান, আর ওদিকে পশ্চিমে বাংলার দিকে চলে আসে, এত সংস্কৃতি, এত ডাইভার্সিটি। আর এই ডাইভার্সিটির মুকুট নিয়েই আগামী দিনে আগামী ভবিষ্যতে ওই আসবার সময় আমার গাড়ির জানলায় যে ছেলেটি দুটো ভাত জোটানোর জন্য আমার কাছে একটা পতাকা বিক্রি করতে এসেছিল, এই স্বাধীনতা সেদিন পতাকা পূর্ণতা লাভ করবে। ওই ছেলেটিকে আর কারুর গাড়ির সামনে গিয়ে জাতীয় পতাকা বিক্রি করতে হবে না। স্কুলে যাবে, পড়াশোনা করবে, মাথা উঁচু করে বাঁচবে। ওরাই ভারতবর্ষকে তৈরি করবে।
ভারতবর্ষে নির্মাণ করবে। সবাইকে অনেক 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 শুভেচ্ছা, লাঞ্ছনা, অভিনন্দন। সবাই খুব ভালো থাকবেন। সেই রাষ্ট্রপতির পতাকাকে নিচে নামিয়ে ভারতের যে তিরঙ্গা পতাকা, ভারতের যে 3 রঙের পতাকা, সেই পতাকা উত্তোলন করেছিলাম। এখন আমাদের কাছে স্বাধীনতা দিবস শুধুই পতাকা উত্তোলন নয়, আমাদের কাছে স্বাধীনতা দিবস মানে ত্রিরঙ্গা বর্ডার দেখা অথবা ভারত মাতার জয় নয়। আমাদের কাছে স্বাধীনতা দিবস মানে এই ধরনের সাধারণ মানুষের স্বাধীনতার জন্য লড়াই। যখন ভগৎ সিংরা, ক্ষুদিরামরা, মাস্টারদা, সূর্য সেনরা স্বাধীনতার জন্য জীবন দিচ্ছিলেন, যখন প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, লীলা মিত্র, গোদাবরী কালুবেকার তারা এই ভারতকে আজাদ, ভারতকে স্বাধীন করার জন্য লড়াই করেছিলেন, কিরকম ভারতের স্বপ্ন দেখেছিলেন তারা কি এমন ভারতের স্বপ্ন দেখেছিলেন যেখানে একটি 19 বছরের গরিব মেয়েকে গণধর্ষণ হতে হয়, এমন নৃশংসতার সঙ্গে তার উপর অত্যাচার করা হয়, তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়, তার জিভ কেটে নেওয়া হয়, এমন ভারত এমন স্বাধীনতার সাথে আমরা এমন স্বাধীনতা পেয়েছিলাম যে স্বাধীনতায় কৃষক, অন্নদাতা যাদের ভাঙে, যাদের রক্তে আমাদের পেটে, আমাদের গলায় ভাত চড়ে, তারা আত্মহত্যা করতে বাধ্য হয়, এমন স্বাধীনতাকে তারা পেয়েছিলেন। আমরা কি এমন স্বাধীনতা পেয়েছিলাম যেখানে আমার দেশের শ্রমিক মজুর যাদের রক্তে ঘামে এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে, তারা রাস্তায় কিলোমিটারের পর কিলোমিটার, তার পিছনে দুটো ছবি আছে, একজনের নাম মৈদুগালী গুপ্তা, একজনের নাম সুদীপ্ত গুপ্ত। এরা ধর্মে আলাদা, জাতে আলাদা, কিন্তু দুজনেই খুন হয়েছে। একজন খুন হয়েছেন কারণ তিনি বলতেন, তিনি দাবি করতেন, তারা দাবি করতেন ভারতের প্রত্যেক মানুষের কাছে, পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের কাছে শিক্ষা থাকবে। আরেকজন খুন হয়েছেন মমতা ব্যানার্জির পুলিশের হাতে একই কায়দায়, কারণ তিনি দাবি করতেন, বিশ্বাস করতেন এই ভারতের, এই পশ্চিমবঙ্গের প্রত্যেকের যুবকের হাতে কাজ থাকবে। আমরা মনে করি কমরেড সুদীপ্ত গুপ্ত, কমরেড মৈদুল মিত্রা, কমরেড সৈফুদ্দিন মোল্লা, কমরেড সাইফুল সোরেন, কমরেড তিলক টুডু, কমরেড অভিজিৎ মাহাতো, কমরেড বীরেশ মজুমদার, কমরেড ভগৎ সিং, কমরেড সূর্য সেন, মাস্টারদাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য তারা দিয়েছেন। তাই আমাদের গর্ব হয় আমরা ভারতের ছাত্র ফেডারেশন, আমরা ভারতের যুব ফেডারেশন, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, আমাদের যে ইতিহাস, সেই ইতিহাস লড়াইয়ের ইতিহাস, সেই ইতিহাস সংগ্রামের ইতিহাস, সেই ইতিহাস ব্রিটিশের বিরুদ্ধে আপত্তির লড়াইয়ের নাম। তাই আগামী দিনে ভারতের মানুষের জন্য, ভারতের খেটে খাওয়া মানুষের জন্য, শ্রমজীবী মানুষের জন্য, তাদের বেঁচে থাকার লড়াই আমরা সবার সামনে দাঁড়াবো। কারণ আমরা বিশ্বাস করি যে হর কিসি কা খুন হ্যায় ইহাঁ কে মৃত্যু में शामिल, किसी का बाप का तो दुकान थोड़ी है। ধর্মের নামে, জাতের নামে হানাহানি, ধর্মের নামে, জাতের নামে ভারতকে টুকরো টুকরো করে দেওয়া, ভাষার নামে, রাজনীতির নামে একটা মানুষকে অপর মানুষের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার এই যে ষড়যন্ত্র, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার প্রতিদিন যেভাবে আমাদের রুটির সমস্যাগুলোকে পিছনে ফেলে ধর্মের নামে, জাতের নামে আমাদের গড়িয়ে দিতে চাইছে, আগামী দিনে আমরা হাতে হাত রেখে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে, সেই অপশাসনের বিরুদ্ধে লড়াই করব। যারা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করলেন তাদের প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন। বিগত মহামারীর সময় এই বামপন্থীরা, এই এসএফআই, এই ডিওয়াইএফআই, এই রেড ভলেন্টিয়াররাই রাস্তায় ছিল, কারণ আমরা বিশ্বাস করি আমরা নির্বাচনে না জিততে পারি, কিন্তু বামপন্থী হওয়ার জন্য ভালো মানুষ হওয়ার আগে বলি। আর আমরা নির্বাচনে না জিতেও প্রত্যেকে একজন ভালো মানুষ হতে পেরেছি। মনুষ্যত্বের জন্য, মানবতার জন্য কোনো বিধানসভার সিট আমাদের লড়াই খাওয়াতে পারবে না, এই আশা রেখে বছরের শেষ করছি।